নমস্কার, আমি অমৃতা। আমার চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আপনাদের পড়ে শোনাব নরেন্দ্রনাথ মিত্রের লেখা একটি গল্প, বাটি চালান। সেবার খুব জাঁকজমকের সঙ্গে আমার ভাইপো পশুর অন্নপ্রাশন হয়ে গেল। ঢুলিরা ঢোল আর সানাই নিয়ে এলো। আমাদের রায়বাড়ির উঠোনে দক্ষিণের চালাঘরে তারা মাদুর বিছিয়ে আস্তানা গেড়ে বসল। দুটো ঢোল বাজতে লাগলো, সানাইতে পোঁ ধরল। আর একটু বাদে পালকি নিয়ে এলো বেয়ারারা। সেই পালকিতে করে 2 মাসের পশু গ্রাম প্রদক্ষিণ করবে। কাছাকাছি যে শিব মন্দিরটা আছে সেই মন্দিরে প্রণাম করে আসবে। অন্নপ্রাশন তো নয়, যেন বিয়েরই একটা ছোটখাটো পকেট সংস্করণ। কোণেটি বাদে আর সবই আছে। আমি দাবি করতে লাগলাম, ওই পালকিতে আমিও উঠব। দিদিভাই ধমক দিয়ে বললেন, ছি ছি ছি, অত বড় ছেলে আবার পালকিতে ওঠে নাকি? অন্নপ্রাশনের সময় পালকিতে তো তুইও উঠেছিলি, আবার বিয়ের সময় উঠিস। আমি বললাম, বিয়ে শিগগির হচ্ছে কি না? মা, জেঠিমা, কাকিমারা হেসে উঠলেন। সেই ভালো, 10 বছর বয়সী ওর বিয়ে দিয়ে দাও, দেরি যখন ওর সইছে না। শেষ পর্যন্ত আমার দাবি গ্রাহ্য হয়। চন্দনে কাজলে সাজানো লাল জাঙ্গিয়া পরা পশুকে কোলে নিয়ে আমি বসলাম পালকিতে। দিদিভাই অবশ্য সঙ্গে রইলেন পাহারা দিতে। মা বললেন, দেখিস যেন পড়ে টরে না যায়। আমি বললাম, পড়বে কেন, ভালো করে ধরে থাকবো। পরামানিক পরাণশীল দর্পণ নিয়ে কাছেই দাঁড়িয়েছিল। সে হেসে বলল, তোমার ধরার চোটে চিড়ে চ্যাপ্টা না হয়ে যায় তাও দেখো। আমার মনে একটু দুঃখ হলো। পরাণশীল যদিও আমার চেয়ে 20 বছরের বড়, সে আমাকে দোস্ত বলে ডাকে। আমিও তাকে দোস্ত বলি, কিন্তু এই কি বন্ধুর মতো ব্যবহার, কথায় কথায় ঠাট্টা টিটকিরি। যে যাই বলুক, যে যতই বাধা দিক, সেদিন পশুকে কোলে নিয়ে 2 বেহারার কাঁধে চড়ে পালকিতে করে বেশ ভালোভাবেই বেরিয়ে এসেছিলাম। পশুর অন্নপ্রাশনের স্মৃতিটা এজন্যও বিশেষ করে মনে আছে। কিন্তু আজকের গল্প পালকি চড়া নিয়ে নয়। অন্নপ্রাশন উপলক্ষে আরও যে একটা কাণ্ড ঘটেছিল, সেই ব্যাপারটার কথা তোমাদের আগে বলি। অন্নপ্রাশনের সময় শুধু যে ঢুলি মালি পালকি বেহারাই এলো তা নয়, প্রচুর লোকজন, আত্মীয় স্বজনরাও নিমন্ত্রিত হয়ে এসেছিলেন। লুচি, তরকারি, মাছ, মাংস, দই, মিষ্টি আর পায়েসের ব্যবস্থাও হয়েছিল। নিমন্ত্রণের পরদিন আমাদের পূব দিকের পুকুরটার পাড়ে গিয়ে দেখলাম সেটা তেলের পুকুর হয়ে রয়েছে। পিতলের বড় বড় হাঁড়ি, গামলা, কাঁসার বাসনকোসন সব জলে ভিজিয়ে রাখা হয়েছিল। সেগুলো মেজে ঘরে তোলা হচ্ছে। আরও খানিকটা দূরে উত্তর দিকে একটা খানার মধ্যে রাস রাস এঁটো কলাপাতা আর মাটির গ্লাস স্তূপীকৃত হয়ে রয়েছে। 2-3টে নেড়ি কুকুর সেই এঁটো কাটা নিয়ে মারামারি করছে। আমি উদাস মনে ঘুরে ঘুরে সব দেখছিলাম। হঠাৎ মণিকাকা এসে বললেন, এই পল্টু, কেবল ঘুরে বেড়াচ্ছিস রে, পড়াশুনো নেই? আমি বললাম, বাহ রে, কাল অন্নপ্রাশন গেল না? মণিকাকা বললেন, অন্নপ্রাশন তো কালই হয়ে গেছে, তার জন্য আজও বুঝি পড়া বন্ধ? না, মণিকাকাকে নিয়ে আর পারা গেল না। দিনরাত কেবল পড়া আর পড়া, পড়া ছাড়া আর যেন কোনো কথা নেই ওর মুখে। কত রকম জল পড়া, তেল পড়া, চাল পড়া আছে শুনি, তার কোনো একটা কিছু দিয়ে মণিকাকাকে ওই পড়া কথাটা ভুলিয়ে দেওয়া যায় না? পশ্চিমের ঘরের বারান্দায় জানালার ধারে ছোট একখানা টেবিল পাতা। মনে মনে গজগজ করতে করতে আমি বই নিয়ে পড়তে বসলাম। কিন্তু মন কি বসতে আর চায়? বাড়িতে এখনও সেই অন্নপ্রাশনের জের চলছে। ধোয়া মোছা, সারা তারা, নানা রকমের শব্দ। 2টি উঠোনে শামিয়ানা টাঙানো হয়েছিল, সেগুলি খুলে ফেলা হচ্ছে। আত্মীয় স্বজনদের মধ্যে কাল যারা যেতে পারেননি, আজ তারা যাওয়ার উদ্যোগ করছেন। নৌকোর মাঝিরা এসে তাদের মালপত্র তুলছে। মাথায় লাল গামছার বিড়ে। চাইল্ডস ইজি গ্রামার সামনে খোলা পড়ে রইল। আমি তাকিয়ে তাকিয়ে এই সব নয়ন মনোহর দৃশ্য দেখতে লাগলাম। হঠাৎ কানে এলো, বড় একখানা কাঁসার থালা পাওয়া যাচ্ছে না।
আর সব বাসনকোসনি মেজে ধুয়ে ঘরে তোলা হয়েছে, কিন্তু একখানা থালার মিল হচ্ছে না। থালাখানা দিদিভাইয়ের নিজের, মাঝখানে একটি পদ্ম আঁকা। বাবা বললেন, তোমারও পুরনো থালা কে আর নেবে পিসিমা, দেখো কোথাও পড়ে টরে আছে। দিদিভাই বললেন, কোথাও নেই, আমি সব জায়গায় খোঁজ করিয়েছি, আনাচে কানাচে কোথাও নেই। থালাখানা তো একটা সূচ নয় বাপ যে লুকিয়ে থাকবে। বাবা বললেন, তাহলে গেছে যাক, ভারী তো পুরনো একখানা থালা। দিদিভাই বললেন, তোমার গায়ে না লাগলে কি হবে বাপু, এ আমার বাবার হাতের থালা। সেবার আমরা যখন গয়াকাশিতে গিয়েছিলাম তীর্থ করতে, তখন তিনি ওই থালাখানা কিনে এনেছিলেন। স্বর্গে যাওয়ার আগে তোমাদের নিয়ে তিনি এই থালায় বসে ভাতও খেয়েছিলেন। এ থালার দাম তুমি কি বুঝবে বাপু? দিদিভাইয়ের চোখ দুটি ছলছল করে উঠল। অল্প বয়সে বিধবা হয়ে তিনি আমাদের সংসারে এসেছেন। আমার বাবা কাকাদের নিজের হাতে মানুষ করেছেন। এ বাড়িতে তার আলাদা মর্যাদা। বাবা বললেন, তুমি কেঁদো না পিসিমা, আমি তোমার থালা খোঁজ করাচ্ছি। কর্তার হুকুমে ফের লোকজন লেগে গেল থালার খোঁজে। বই খাতা তুলে রেখে আমিও সেই খোঁজারুদের দলে ভিড়ে পড়লাম। মণি কাকা নিরুপায় হয়ে বললেন, ফাঁকিবাজ। তা বলুন গিয়ে, দিদি ভাইয়ের বাবার হাতের থালা হারিয়েছে, এ কি একটা জেসে ব্যাপার? এখন তো সাধারণ স্কুলের পড়া, আজ বাদে কাল যদি পরীক্ষাও হতো, তাহলেও বই নিয়ে বসে থাকতে পারতাম কিনা সন্দেহ। সেই সন্ধান কার্যে আমার ছোট ভাই কান্দু বাঞ্ছুও যোগ দিল। আমরা এক নতুন খেলা পেলাম। ভাগ্যে দিদি ভাইয়ের থালাখানা হারিয়েছিল, নইলে এমন মজার খেলা চট করে আমরা মাথা থেকে বের করতে পারতাম না। বাড়িতে ঘরই ছোট বড় 15-16খানা। মাঝখানের উঠোনে 4খানা বড় বড় ঘর, বাড়ির উঠোনে 3খানা, পেছনের উঠোনে আছে রান্নাঘর। একখানায় মাছ মাংস রান্না হয়, আর একখানায় নিরামিষ। এছাড়া ঢেঁকিশাল আছে, গোয়াল ঘর আছে, 2খানা মণ্ডপ ঘর আছে। সব ঘর আমরা আতিপাতি করে খুঁজে দেখলাম, কোথাও থালার থটুকুও পেলাম না। বাবা বললেন, এবার পুকুরটা দেখো, হয়তো ঘাটের কাছে ভেজানো ছিল, কেউ আর তোলেনি, গড়িয়ে গড়িয়ে পুকুরের ভেতর চলে গেছে। সঙ্গে সঙ্গে রং বেরঙের গামছা পরে পুকুরে লোকজন নেমে পড়ল। আমাদের বাড়ির পুরনো চাকর অনাথ, আমাদের বাড়িতে থেকে ভাঙ্গার হাই স্কুলে পড়ে নমু ভাগ্নে, সেও নামলো। এই সুযোগে ওরা জলে সাঁতার কাটবে, যত খুশি ডুব দেবে। কি মজা ওদের! পুকুরের পাড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে হিংসায় আমার বুক জ্বলতে লাগলো। সাঁতার তো আমিও একটু আধটু জানি, আমাকে বুঝি একবার জলে নামতে দেওয়া যেত না? কিন্তু বাবা শুধু অনাথ নমুকে পুকুরে নামিয়েই ক্ষান্ত হলেন না, জেলে বাড়ির রাজমোহন আর লালমোহনকেও জাল ফেলতে বললেন। তাদের জালে একটা ভাঙা গাড়ু উঠল, একটা 4-5 জায়গায় টোল পড়া পুরনো পিতলের ঘটি। কিন্তু থালার নামগন্ধ নেই। আধমন একটা রুই মাছ উঠল, ছোট আর মাঝারি কাতলা পোনার তো কথাই নেই। সবাই থালার কথা ভুলে গিয়ে মাছগুলির দিকে ঝুঁকে পড়ল। লালু আর রাজুর তো আনন্দের অবধি নেই। অনেক পরিশ্রম করেছে তারা, তাদের কিছু মাছ ধরে দেওয়া হলো মজুরি বাবদ। সবাই থালার কথা তখনকার মতো ভুলে গেলেও দিদি ভাই ভুললেন না। তিনি বলতে লাগলেন, থালা পুকুরের মধ্যে পড়েনি, নিশ্চয়ই কারোর হাতে পড়েছে। কিন্তু নিজেদের বাড়িঘর ভালো করে না দেখে আগে থেকে কাউকে তো সন্দেহ করা যায় না। বাবা ভাবতে লাগলেন, আর কোথায় খোঁজা বাকি আছে। পরাণশীল সঙ্গে সঙ্গে ছিল। বেটে খাটো, শক্ত মজবুত চেহারা, ছোট করে ছাঁটা মাথার চুল, দুটি চোখ যেন খুরের ফলা, চকচক করছে। মাঝে মাঝে তামাক সেজে আনছে। হুকোটা বাবার দিকে এগিয়ে দিয়ে বলছে, নিন মেজকর্তা। পরাণ এক সময় বলল, একবার কুয়োটাও দেখলে পারতে, বলা তো যায় না, কেউ অসাবধানে ফেলে টেলে দিতে পারে, এখন ভয়ে মুখ খুলছে না। পেছনের উঠোনের বড় একটা কুয়ো আছে আমাদের, তার পাড় বেশ উঁচু, পোড়ামাটির চাক দিয়ে সেই কুয়ো তৈরি। বাবা বললেন,
অত উঁচু কুয়োর মধ্যে থালাটা কে ফেলতে যাবে? তবু একবার দেখা ভালো। কুয়োর মধ্যে যে সেই লোক নামতে পারে না। যারা কুয়ো কাটে সেই কুয়োতিরাই বছর বছর এসে কুয়ো পরিষ্কার করে দিয়ে যায়। কুয়োতিদের গ্রাম আমাদের গ্রাম থেকে অনেক দূরে। খবর দিলে 2-3 দিনের আগে তারা কেউ আসতে পারবে না। পরাণশীল আমাকে ঠাট্টা করে বলল, কি দোস্ত, নামবে নাকি? আমি বললুম, তুমি নামো না। অনাথ নামতে চেয়েছিল। সে বলল, আপনি হুকুম দিলে মই বেয়ে আমি নেমে যেতে পারি মেজকর্তা। বাবা তাকে ধমক দিয়ে বললেন, তুই থাম তো, পুকুরে ডুবিয়ে ডুবিয়ে চোখ দুটো তো জবা ফুল করে তুলেছিস। এরপর যদি কুয়োর মধ্যে তোকে নামিয়ে দিই, তুই কি আর ফের উঠে আসতে পারবি? যা তামাক সেজে নিয়ে আর এক ছিলিম। তোর যা কাজ তাই কর। বাড়ির চাকর হলেও বাবা ওকে ছেলের মতোই ভালোবাসতেন। কতই বা ওর বয়স, আমার চেয়ে বছর 7-8 বড় হবে বড় জোর। অনাথ তামাক সাজতে গেল তো সুখচাঁদ মণ্ডল এলো এগিয়ে। কাছেই তার বাড়ি। রোগা লম্বা ছিপছিপে চেহারা, কালো কুচকুচে গায়ের রং, নাক মুখের শ্রীছাঁদ ভারী সুন্দর, মাথায় বাবরি চুল। বাবা বললেন, তুই পারবি তো সত্যি, নাকি আমি শেষে থানা পুলিশের দায়ে পড়ব? সুখচাঁদ হেসে বলল, না মেজকর্তা, আপনার ভয় নেই, আমি সত্যিই পারবো। যাদব কুয়তির মেয়েকে বিয়ে করেছি, শ্বশুরের কাছে কাজকর্ম শিখতে হয়েছে। ঠিক ঠিক, সবাইয়ের এবার সে কথা মনে পড়ল। সত্যিই তো তাই, ও তো যাদব কুয়তির জামাই। পরাণ বলল, নগরকানার যাদব তোমাকে মেয়ে দিয়েছে তাই তো জানতাম, কুয়োয় নামার বিদ্যেটুকু আবার কবে দিল? খুব বড় একখানা মই ছিল আমাদের, বাঁশের তৈরি মই। পূবের ঘরের বারান্দায় সে মই দড়ি বেঁধে আড়াআড়িভাবে সারা বছর ঝুলিয়ে রাখা হতো। দরকার টরকার পড়লে নামানো হতো। একবার ঘোষেদের বাড়িতে যখন আগুন লাগে, সেই মই ওরা নিয়ে গিয়েছিলেন। আজ সেই লম্বা মইখানা খুলে নিয়ে কুয়োর মধ্যে নামিয়ে দেওয়া হলো। আর তলতা বাঁশের মতোই লম্বা ছিপছিপে সুখচাঁদ মই বেয়ে কুয়োর ভেতরে নেমে গেল। প্রথম প্রথম অবশ্য ওপর থেকে বালতি নামিয়ে দিয়ে থালা খোঁজার চেষ্টা করা হয়েছিল, কিন্তু অত বড় থালাখানা বালতিতে উঠবে কি করে? তাই মই বেয়ে সুখচাঁদ নিজেই নেমে গেল। নেমে গিয়ে কুয়োর তলায় যা আছে সব বালতিতে ভরে পাঠাতে লাগলো। অনাথ সেই বালতি টেনে তুলতে লাগলো। একবার জলকাদা ভরা বালতিটা ওপরে ওঠে, আর আমরা সবাই মিলে তার ওপর গিয়ে উপর হয়ে পড়ি। কলাই করা একটা গ্লাস উঠল, একটা তেলের বাটি উঠল, কিন্তু থালার দেখা নেই। পিতলের দোয়াত উঠল একটা। ছোট ভাইয়ের সঙ্গে ঝগড়া করে আমি তার দোয়াতটা কুয়োর মধ্যে লুকিয়ে ফেলে দিয়েছিলুম। রাগ পড়ে গেলে পরে অবশ্য মনে দুঃখ হয়েছিল, কিন্তু দোয়াতটা আর তোলবার উপায় ছিল না। মুখ ফুটে কাউকে বলবারও জো ছিল না। সেই দোয়াত উঠে এলো। কান্দু সেই কাদামাখা দোয়াতটা হাতে তুলে নিয়ে বলল, এই তো আমার দোয়াত। মণি কাকা আমার দিকে চেয়ে বললেন, দোয়াতটা কুয়োর মধ্যে পড়ল কি করে? এ কার কীর্তি? আমি যেন কিছু শুনতে পাইনি, তেমনই ভাবে অন্যদিকে তাকিয়ে রইলাম। কি যে স্বভাব মণি কাকার, পুরনো কথা কেউ আবার তোলে নাকি? খানিক বাদে মই বেয়ে সুখচাঁদ খালি হাতে উঠে এলো। না, কুয়োর মধ্যে আর কিছু নেই। সুখচাঁদের পরনের কাপড় আর মাথায় বাঁধা গামছা কাদামাখা হয়ে গেছে। পাতাল থেকে যেন এক প্রেতমূর্তি উঠে এসেছে। বাবা তার হাতে একটা টাকা দিলেন। সুখচাঁদ বলল, আপনার কাজ তো হলো না মেজকর্তা। বাবা বললেন, তাই বলে তোমার কষ্ট তো আর কম হয়নি। মণি কাকা এক সময় বললেন, আচ্ছা পিসিমা, তুমি থালাখানা সত্যিই বার করেছিলে তো, নাকি মনের ভুলে যেখানে ছিল থালা সেখানেই রেখে দিয়েছ? দিদিভাই চটে উঠে বললেন, আমার এখনো অত ভুল হয়নি বাপু, বিশ্বাস না হয় চলো তোমাদের দেখাচ্ছি। দিদি ভাইয়ের পেছনে পেছনে আমরা দক্ষিণের ঘরে ঢুকলাম। সনের আটচালা ঘর, মাটির ভিত, বাঁশের বাঁখারির বেড়া, তবু দেখতে ভারী সুন্দর।
নিকষ কালো বড় একটা কাঠের সিন্দুকের সামনে এসে দাঁড়ালেন দিদিভাই। এই সিন্দুকটাকে কেন যেন আমার ভুতুড়ে সিন্দুক বলে মনে হতো। গায়ে সিঁদুরে রাখা পঞ্চপুত্তলি, সেই পুতুলগুলোর হাত পা আছে, কিন্তু হাতে পায়ে কোনো আঙুল নেই। মাথা আছে, শুকনো সরু সরু মাথা, কিন্তু মুখ চোখের কোনো চিহ্ন নেই। তাদের পায়ের কাছে বড় একটা পেতলের তালা ঝুলছে। একা একা সেই পুতুল আঁকা কালো সিন্দুকটার সামনে দাঁড়ালে আমার কেন যেন গা ছমছম করত। অথচ ওই সিন্দুকে কী সব জিনিস লুকোনো আছে তা দেখবার কৌতূহল কিছুতেই চেপে রাখতে পারি নে। চারটি পায়ের ওপর দাঁড়ানো বেশ খানিকটা উঁচু মতো সিন্দুক, তার উপরে একজন লোক বেশ শুয়ে থাকতে পারে। খাটের মতো পায়াগুলি ওপরে উঠে গোল হয়ে গেছে। ঘোর কালো তাদের রং, যেন চারটি ভুতুড়ে মাথা। এক এক সময় আমার মনে হতো দিদি ভাইয়ের আঁচলে বাঁধা চাবির গোছা। সেই গোছা থেকে চাবি নিয়ে তিনি সেই বড় তালাটি খুলে ফেললেন। মণিকাকা নিজে গিয়ে সিন্দুকের ভারী ডালাটি তুলে ধরলেন। সিন্দুক তো নয়, আজ তো একটা মিউজিয়াম। ভেতর থেকে দিদি ভাইয়ের বাবার ব্যবহার করা অনেক জিনিসপত্র বেরোলো। চশমা, দোয়াত, কলম, পুরনো পাঁজি 20-25খানা, জমা খরচের খাতা, আর একদিকে বাসন কোসন, ছোট একখানা খাঁড়া। এই খাঁড়া দিয়ে তিনি এক হাতে পাঁঠা কাটতেন, গল্প শুনেছি। সবই আছে, কিন্তু সেই থালাখানা নেই। দিদিভাই সবাইয়ের দিকে চেয়ে বললেন, দেখলে তো, আমার কথা তোমাদের বিশ্বাস হচ্ছিল না, দেখলে তো সবাই। কেউ কোনো কথা বলল না। সিন্দুকের পেছনের বেড়ায় খানিকটা উঁচুতে ছোট একখানা বাঁধানো ফটো। সেই ফটো যে কার তা আমরা সবাই জানি। তা ওই মশাইয়ের, বাবার ঠাকুরদা, দিদি ভাইয়ের বাবার। তিনি 110 বছর পর্যন্ত বেঁচে ছিলেন। এ ছবি তার অতি বৃদ্ধ বয়সের ছবি। তোলাটাও তেমন ভালো হয়নি, আবছা আবছা দেখা যায়। দেহের শুধু কাঠামোটুকু আছে। আজানুলম্বিত বাহু, লম্বা নাক, আর তার দুপাশে কোটরে ঢাকা কিন্তু উজ্জ্বল দুটো চোখের স্মৃতি এখনো মনে আছে। সবাই যেন ব্যাকুল হয়ে সেই কুলপুরুষের দিকে তাকালেন, যেন তার থালা তিনিই তার সন্ধান দেবেন। কিন্তু সেই গাল ভরা চোয়ালের হাড় জাগা সেই মুখচ্ছবির কাছ থেকে আমরা কেউ কোনো ইশারার ইঙ্গিত পেলাম না। খানিক বাদে আমরা সেই আধো আলো আধো অন্ধকারে ভরা ঘর থেকে বেরিয়ে এলাম। বাবা বললেন, মুশকিলেই পড়া গেল দেখছি। পুরনো একখানা থালার জন্য তো আর থানা পুলিশ করতে পারি নে। দিদিভাই বিরক্ত হয়ে ধমক দিলেন, কেবল পুরনো আর পুরনো। পুরনো জিনিস হারানো কি ভালো? তাতে অকল্যাণ হয় সংসারের। তাছাড়া মরা মানুষের হাতের জিনিস। দেখলি না বাবার মূর্তির দিকে তাকিয়ে কেমন রাগ রাগ ভাব। বাবা হেসে বললেন, রাগ রাগ ভাব তো মুখ ফুটে বলে দিলেই হয় কোথায় আছে থালাখানা। তোমার বাবাকে গিয়ে বলো না পিসিমা, আমরা কেউ থাকবো না সেখানে, শুধু তুমি থাকবে। দেখো যদি কোনো আদেশ টাদেশ। দিদিভাই বললেন, তুই আর হাসিস নে মহিন্দির, তোর হাসি দেখলে আমার গা জ্বলে। আরও কিছুক্ষণ থালার খোঁজখবর চলল। ওই থালায় কাউকে ভাত বেড়ে দেওয়া হয়েছে কিনা, কেউ ভাত তরকারি শুদ্ধ থালাখানা নিয়ে গেছে কিনা, পাড়াপড়শিদের ডেকে ডেকে জিজ্ঞেস করা হলো। কিন্তু না, কেউ সে থালা নেয়নি। সন্ধ্যার আগে আগে খেলার মাঠ থেকে ফিরে এসে দেখি গুপি গুনিন এসে উত্তরের ঘরের বারান্দায় বসে ছোট হুকোটিতে তামাক খাচ্ছে। তার মাথার চুল কাঁধ পর্যন্ত নামানো, বেশিরভাগ চুলই পেকে গেছে। গলায় ছোট ছোট রুদ্রাক্ষের মালা, মুখখানা যেন একটি শুকনো ঝুনো নারকেল। গোল গোল চোখ দুটো জল জল করছে, দেখলেই কেমন যেন ভয় ভয় করে। দিদিভাই কিন্তু তার সামনে বসে অসংকোচে তার সঙ্গে কথা বলছেন। দিদিভাই বললেন, গুপি, আমার থালাখানা কিন্তু চাই। শুনেছ বোধ হয়, আমার বাবার হাতের জিনিস, এর দাম আমার কাছে আলাদা। এই একখানা থালার বদলে যদি 5খানা থালাও যেত আমি কিচ্ছু বলতাম না। গুপি অভয় দিয়ে বলল, আপনি ভাববেন না পিসিমা, থালা আপনার ধারে কাছেই আছে, বেশি দূর যায়নি। চেনা জানা মানুষই নিয়েছে, অচেনা কারো হাতে পড়েনি। কি চান বলুন?
চাল পড়া আছে, চটা চালান আছে, বাটি চালান আছে। আমি একটু দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথাগুলি গোগ্রাসে গিলতে লাগলাম। কোন জিনিসের যে কি মাহাত্ম্য দিদি ভাইয়ের কাছে তা আমি আগেই শুনেছি। চাল পড়ার ব্যাপারটা হলো এই, মন্ত্র পড়া চাল এক মুঠো করে সবাইকে খেতে দেওয়া হবে, খেয়ে প্রত্যেকে থুতু ফেলবে মাটিতে। যে নির্দোষ তার কিছু হবে না, কিন্তু জিনিস যে চুরি করেছে তার গলা দিয়ে রক্ত বেরোবে। সেই রক্ত থুতুর সঙ্গে উঠে আসবে, গোপন করার জো থাকবে না। চটা চালানোটা আরো ভয়ঙ্কর ব্যাপার। লম্বা আর বেশ পোক্ত গোছের দুখানি বাখারি কাঁধে নিয়ে দাঁড়াবে। গুনিন তার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে মন্ত্র পড়বেন, আর মন্ত্রের তেজে চটা শুদ্ধ লোকটিকে ছুটিয়ে নিয়ে যাবে। যে আসল চোর দুদিক থেকে দুখানি চটা গিয়ে তার গলা চেপে ধরবে। যতক্ষণ না চোর স্বীকার করে হ্যাঁ নিয়েছি, ততক্ষণ সেই চটা তার গলার দুদিক থেকে চাপতেই থাকবে, চাপতেই থাকবে। শেষ পর্যন্ত তার জিভ বেরিয়ে আসবে। এরপরেও কি আর চুরি যাওয়া জিনিস না বেরিয়ে পারে? দিদিভাই বললেন, না, ওসব চাল পড়া টাল পড়ার কাজ নয়। সবাই কি আর চাল পড়া খেতে আসবে? আসল যে চোর সে কি আর সাত করে তোমার চাল চিবুতে আসবে? মিছিমিছি শেরখানেক শেরদের চালই নষ্ট। গোপীগুনিন বলল, তাহলে চটা চালান দিই পিসিমা। চোর যেখানেই থাকুক আমার দুখানি চটা গিয়ে চিমটের মতো তার গলা চেপে ধরবে। দিদিভাই বললেন, না বাপু, ওসব চটা ফটায় কাজ নেই। এই নিয়ে নাকি সেবার পুলিশে গোলমাল করেছিল, আইন করে এসব নাকি নিষেধ করে দেওয়া হয়েছে। দরকার কি হাঙ্গামা হুজ্জুত বাড়িয়ে? তার চেয়ে তুই বাপু বাটিই চালা। জিনিস ফেরত পাই কি না পাই, আমি শুধু লোকটিকে চিনে রাখতে চাই। গোপী বলল, আপনি লোকটিকেও চিনবেন, জিনিসও পাবেন। তাহলে কাজটা কবে হবে বলে দিন, আমি সেই দিনই আসি। দিদিভাই বললেন, হাতে বাজি মঙ্গলবার করে দরকার কি, আজই করে ফেল না। আজ শনিবার, এসব কাজের পক্ষে আজই ভালো দিন। তন্ত্রমন্ত্রের পক্ষে শনিবার আর মঙ্গলবারই প্রশস্ত। আজই এসব চালান টালানের ব্যবস্থা হচ্ছে। শুনে খুব আনন্দ হলো। চটা চালান দেখতে পারলে আরো খুশি হতাম। তা যখন হবেই না, বাটি চালানটাই দেখি। বাবা তার প্রতিবেশী বন্ধুদের নিয়ে পাশা খেলছিলেন। তাদের মধ্যে পরাণশীলও ছিল। বাটি চালানের ব্যবস্থা হচ্ছে শুনে খেলা টেলা ফেলে উঠে এলেন। দিদিভাইকে একটু ধমক দিয়ে বললেন, এসব কি হচ্ছে পিসিমা? দিদিভাই বললেন, তুমি চুপ করো বাপু, আমার বাবার থালা আমি খুঁজে বার করবই, যেভাবে পারি। তুমি খেলা নিয়ে আছো, খেলো গিয়ে। কিন্তু বাটি চালান কি কোনো কিছুর চেয়ে কম খেলা নাকি? পাশার আসর ভেঙে গেল। চারদিক থেকে সবাই এসে ঘিরে ধরল গুনিনকে। আমাদের মাঝখানের উঠোনে গুনিন উঠে এসে বসল, হাতের ইশারায় লোকজনকে দূরে সরে যেতে বলল। দিদিভাই বেশ বড় একটা কাঁসার বাটি গুনিনের সামনে এনে রাখলেন। গুনিন সেই বাটিটাকে একবার দেখে নিল, তারপর বলল, হ্যাঁ, এতেই হবে। যারা ভিড় করে দাঁড়িয়েছিল তাদের মধ্যে হিন্দুও আছে, মুসলমানও আছে। গুনিন সেই ভিড়ের থেকে লুঙ্গি পরা রোগাটে একটা ছেলের দিকে তাকিয়ে বলল, এই যে মরা হাতেম, তুই আছিস? আয়, চলে আয়। তুই তুলার আসি আমি জানি, তোকে দিয়েই হবে। হাতেমের নাম মরা হাতেম, মানে বেঁচে থেকেও যে মরে গেছে। সারা বছর ম্যালেরিয়ায় ভোগে, কাঠির মতো চেহারা, চেঁচি করা গলা। আমাদের গাঁয়ে আরও একজন হাতেম ছিল, সে বেশ হৃষ্টপুষ্ট জোয়ান ছেলে। তার থেকে আলাদা করে চেনবার জন্যে রোগা হাতেমকে সবাই মরা হাতেম বলতো। মরা হাতেম ভয়ে যেন আরও মরে গেল। চেঁচি করে বলল, গুনিন দাদা, আমার গায়ে যে এখনো জ্বর। গুনিন বলল, তোর জ্বর তো পোষা জ্বর, 12 মাসই জ্বর লেগে আছে। আয়, বাটিতে এসে হাত দে, জ্বর সেরে যাবে। গুনিনের কথার মধ্যে কি ছিল কে জানে। মরা হাতেমের তা অমান্য করবার সাধ্য হলো না। কাঁপতে কাঁপতে এসে বাটির সামনে বসল। গুনিন বিড়বিড় করে মন্ত্র পড়তে লাগলো। খানিকক্ষণ মন্ত্র পড়বার পর ফুঁ দিল বাটিটায়। তারপর আবার মন্ত্র পড়তে লাগলো। সেই মন্ত্র পড়া হয়ে গেলে ফুঁ দিল হাতেমের গায়ে।
তারপর তার দিকে চেয়ে বলল, আবার একটা চাদর গায়ে জড়িয়েছিস কেন? ওটা কষে মাথায় বেঁধে নে। হাতেম ভয়ে ভয়ে বলল, শীত করবে না গুনিন্দা, আমার গায়ে যে জ্বর। গুনিন বলল, জ্বর ফর কিচ্ছু থাকবে না। হ্যাঁ, বাটির মধ্যে এবার হাতটা রাখ। মরা হাতেম তার শুকনো হাতখানা বাটির মধ্যে রাখল। গুনিন একবার চারদিকে তাকিয়ে নিয়ে বলল, থালাখানা কে নিয়েছ এখনো বলো, নইলে বাটি কিন্তু কোনো চক্ষু লজ্জার ধার ধারবে না। চোরের বাড়িতে গিয়ে হাজির হবে। যেখানে থালাখানা আছে তার ওপরে গিয়ে বাটিটা উঠে বসবে। নদী, নালা, বন, জঙ্গল, পাহাড়, পর্বত কিছু মানবে না। ওই মরা হাতেম তাজা ঘোড়ার মতো কিভাবে লাফিয়ে লাফিয়ে চলে দেখতে পাবেন কর্তারা। বলে গুনিন ফের মন্ত্র পড়তে লাগলো। হাতেমের হাতের নিচে বাটিটা স্থির হয়েছিল। এবার আস্তে আস্তে ঘুরতে লাগলো। তারপর চলতে লাগলো বাটি। হাতেমের হাত সেই বাটির মধ্যে। শিশুর মতো হামাগুড়ি দিয়ে উঠে বসলো হাতেম। আর সেই মন্ত্র পড়া বাটিটা তাকে টেনে নিয়ে যাচ্ছে। প্রথমে গেল আমাদের রান্নাঘরের সামনে, তারপর বাড়ির চারপাশে একবার ঘুরপাক খেল। চোর যেন মনস্থির করতে পারছে না জিনিস নিয়ে কোন পথ দিয়ে পালাবে। তারপর বাটিটা ফের ফিরে এলো বাড়ির পশ্চিম দিকে। উঁচু করে বাঁধা ভিটে, নিচে পথ। এই পথ বর্ষার সময় জলে ডুবে থাকে, তখন থই পাওয়া যায় না। অন্য সময় শুকনো খটখটে। সেই পথে নামবার জন্য কতকগুলি তালগাছের গুঁড়ির পৈঠা আছে। বাটি শুদ্ধ মরা হাতেমকে সেই পৈঠাগুলোর ওপর দিয়ে কে যেন হিড়হিড় করে টেনে নিয়ে গেল। কৃষ্ণপক্ষের রাত, ঘুটঘুট করছে অন্ধকার। গোটা ৩-৪ হ্যারিকেনের লণ্ঠন জোনাকির মতো টিমটিম করতে করতে সেই বাটির পেছনে পেছনে আসতে লাগলো। হাতেমকে নিয়ে সেই বাটিটা আগে আগে ছুটে চলল। তার পেছনে গুনিন, তারও পেছনে অন্য সবাই। সঙ্গে কে কে ছিলেন এখন আর ভালো করে মনে নেই। বাবা বেশি লোককে আসতে দেননি, তবে আমি ছিলুম। আমি যেন কি করে ছাড়া পেয়ে গিয়েছিলুম। দিদিভাই আসেননি, তিনি থালার খোঁজে বাটি পাঠিয়ে চুপচাপ বাড়িতেই বসেছিলেন। পথ ছেড়ে বাটি উঠে পড়ল জংলা বৈরাগীর ভিটে। চোর যে পথ দিয়ে গিয়েছে বাটি সেই পথ দিয়েই এগোচ্ছে। চোরের রাস্তা তো সোজা রাস্তা নয়। বৈরাগী ভিটে থেকে বৈরাগীরা অনেকদিন আগেই উঠে গেছে। এখন সেখানে শেয়াল খরগোশের সাপখোপের বাস। সারা ভিটেটা আগাছায় জঙ্গলে ভরা, কাঁটা গাছের অভাব নেই। বাটি সেই জঙ্গলের ভেতর দিয়ে পথ কেটে নিয়ে এগিয়ে চলল। গুনিন যেন শুধু মরা হাতেমকেই ঘোড়ার মতো ছোটাচ্ছে না, সঙ্গে সঙ্গে আমরা ছুটছি। আমরাও যেন তার মন্ত্র পড়া বশ করা মানুষ। উঁচু ভিটা থেকে আবার নিচুতে নামলো হাতেম। উঠল একটা বাড়িতে, আমার বন্ধু বিনোদ দাসের বাড়ি। আমার বুক ঢিপ ঢিপ করতে লাগলো। বাটিটা এ বাড়ির কোনো ঘরের মধ্যে ঢুকে পড়বে না তো? না, তা ঢুকলো না। বাটি সে বাড়ি ছাড়িয়ে কুলগাছ আর কামরাঙা গাছের ভিতর দিয়ে ঠিক একেবারে পরাণশীলের উঠোনের ওপর এসে দাঁড়ালো। বাটি আর নড়ে না, দাঁড়িয়েই আছে। তার ভেতরে হাত রেখে হামাগুড়ি দিয়ে উঠে বসে আছে হাতেম। বাবা হঠাৎ এগিয়ে এসে সামনে দাঁড়িয়ে বললেন, থাক থাক, আর দরকার নেই। গুপি, তোমার বাটি তুলে নাও। পরাণ আসছিল পেছনে। সে তরাক করে এক লাফে সামনে এসে দাঁড়ালো। তারপর গুনিনের দিকে তাকিয়ে চোখ পাকিয়ে বলল, না, তোলার দরকার নেই। ঢুকুক, আমার ঘরে ঢুকুক দেখি বাটি। বার করুক থালা, দেখব গুনিনের গুনিনগিরি। যদি না বেরোয় তাহলে আমার হাতে খুর আছে, সেই খুর দিয়ে তোর এই বাবরি চুলের মাথা মুড়িয়ে গাঁয়ের বার করে দেব। শত্রুতার আর জায়গা পাওনি। মাঠে জমি জমা নিয়ে বিরোধ, সেই আক্রোশে তুমি বাটিয়ে নিয়ে এসেছ আমার বাড়িতে। গোপী কিন্তু ভয় পেল না, চোটপাটও করল না। মৃদু হেসে বলল, অত হম্বিতম্বি করছো কেন পরাণ? বাটি যেখানে আসবার সেখানেই এসেছে। যতই ফোঁস করো, তোমার বিষ ঢোঁড়া সাপের বিষ। তোমার 16 চোঙা বুদ্ধি, তার ওপরও আমার আর এক চোঙা আছে। বাবা কিন্তু নাটকটা আর জমতে দিলেন না। ব্যাপারটার শেষ আমরা দেখতে পেলাম না, বড় বেরসিকের কাজ করলেন। হাতেমের হাত থেকে কেড়ে নিলেন বাটিটা। গুপি গুনিন যেমন তার বাধ্য,
পরাণশীলও তেমনই তার অনুগত। কেউ আর কথাটি বলল না। পরদিনের ঘটনা। ঢেকিশালের চালের ওপর একখানা সুপুরির খোলা ভেঙে পড়েছে। আমি অনাথকে সেই খোলাখানা পেরে দিতে বললাম। সেই খোলার মধ্যে কান্দু কি বাঞ্ছু দুজনের একজনকে বসিয়ে টেনে নিয়ে যাব। গাড়ি গাড়ি খেলব। তারপর আমি বসবো, ওরা টানবে। অনাথ সেই খোলাখানা পেরে আনার জন্যে চালের ওপরে উঠল। তারপর সন্ন্যাসী চেঁচিয়ে বলল, বুড়ো ঠাকরুন, এই যে থালা, এই তো আপনার থালা। থালা ওখানে গেল কি করে? কে জানে কি করে গেল। মন্ত্রের জোরে বাটি যদি মাটির ওপর দিয়ে ছুটতে পারে, থালা কি লাফিয়ে চালের ওপর উঠতে পারে না? অনাথ বলল, যে লুকিয়ে নিয়ে গিয়েছিল সেই লুকিয়ে ফেরত দিয়ে গেছে। কে চোর তা কিন্তু জানা গেল না। দিদিভাই বললেন, দরকার কি, আমার জিনিস ফেরত পেলেই হলো। আহা হা, শুধু জিনিসই যেন সব। দিদিভাইয়ের এই কথায় আমি মোটেই খুশি হতে পারলাম না। তোমরাই কি পারবে? শুনছিলেন নরেন্দ্রনাথ মিত্রের লেখা একটি গল্প, বাটি চালান। গল্প পাঠ কেমন লাগছে তা আমাকে কমেন্টের মাধ্যমে জানান। যদি ভালো লাগে তবে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। নমস্কার।